মৃত্যু এমন এক সত্য যা কেউ এড়িয়ে যেতে পারে না। যদি কোনো জায়গায় বা সময়ের মধ্যে মৃত্যুর নিয়তি লেখা থাকে তবে সেখানে কাউকে না কাউকে মরতে হবেই। সেটা হয়তো তুমি, আমি বা অন্য কেউ, কিন্তু মৃত্যু সেই স্থান বা সময় এড়িয়ে যাবে না। যেখানে মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু ঘটবেই, শুধু কে মরবে তা নিয়তি ঠিক করে। এক ব্যক্তি রেল প্ল্যাটফর্মের ডিউটির সময় কর্মস্থল থেকে 2 ঘন্টার ছুটি নেয়। এই 2 ঘন্টায় সেই ব্যক্তির জায়গায় ডিউটির দায়িত্ব নেয় তারই এক কলিগ। কিন্তু এতটুকু সময়ের মধ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। তার সেই কলিগ রেলে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। আমি এখানে রেলে চাপা পড়ার কথা বললাম, রেলে কাটা পড়া না, দুটা জিনিস আলাদা। কিন্তু কলিগের মৃত্যুর পর থেকে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। সেই ব্যক্তি তার মৃত কলিগের উপস্থিতি বুঝত। তাছাড়া আরও অনেকে ভয়ানক অনুভব হয়েছিল সেই প্ল্যাটফর্মে, যা শুনলে গা শিউরে উঠবে। ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার কাছ থেকে। মামার এক বন্ধু রেলে চাকরি করত, ওনার নাম সমর। তো সমর ছিল রেলের কাপলিং স্টাফ। কাপলিং স্টাফের কাজ হলো ট্রেনের যে বগিগুলো আছে সেগুলো সঠিকভাবে জোড়া লাগানো, তারপর আবার সেই জোড়া খুলে দেওয়া, আর ট্রেন কোনো জায়গায় যাওয়ার আগে সেই ট্রেনে যে চেকিংগুলো করে সব ইলেকট্রিক পার্টস, তারপর বগির মাঝখানে যে কানেকশন আছে সেগুলো চেকিং করার দায়িত্ব থাকে কাপলিং স্টাফের। ওনার আগে পোস্টিং ছিল শিয়ালদা স্টেশনে, পরে কুচবিহার রেল স্টেশনে পোস্টিং হয়। আর এই ঘটনাটা ঘটে কুচবিহার রেল স্টেশনে এবং এটা হয় 2003 সালে। যাই হোক, কুচবিহার রেল স্টেশনে চাকরি করছে ওনার মোটামুটি 3 বছর হয়ে যায়, মানে যখন এই ঘটনাটা ঘটে। সেই সময় সমরের সাথে তার কলিগদের মধ্যে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। ওনার নাম ছিল পরিতোষ। যদিও ওনার আসল নামটা আমার জানা নেই, তাই আমি ছদ্মনাম দিলাম পরিতোষ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদিন হয় কি, সমর রেলের ডিউটি থেকে 2 ঘন্টার জন্য ছুটি নেয়, কারণ তার বয়স্ক মাকে ডাক্তার দেখাতে হবে। আর সমরের মা না কথা বলতে পারতো না, মানে বোবা ছিল, আর হাঁটতেও পারতো না। সেই কারণে সমর 2 ঘন্টার আর কি ছুটি নিয়েছে, তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সমরের মা এবং স্ত্রী রেলের কোয়ার্টারে থাকে। তো সেদিন সে সময় সমর না থাকায় তার জায়গায় ডিউটির দায়িত্ব নেয় সমরের বন্ধু পরিতোষ। মানে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তো সেই জায়গায় কাউকে না কাউকে কাজ করতে হয়। এবার একটা ট্রেন স্টেশনে ঢোকে, তো পরিতোষ যায় সেখানে, সব কিছু চেক করছে যে ঠিকঠাক আছে কি না। আর ওই ট্রেনটা ছিল দূরপাল্লার ট্রেন। এদিকে তখন সমর চলে আসে আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল, কারণ পরিতোষ তো সমরের কাজটা তখন করছিল আর কাজটা তখনও শেষ হয়নি। তাই সমর আর কি কথা বলছিল আরও একজনের সাথে, আর অপেক্ষা করছিল কখন পরিতোষের কাজটা শেষ হবে, তারপর ও হাত লাগাবে। এবার পরিতোষ যে ট্রেনটার আর কি চেকিং করছিল সেই সময় ওই ট্রেনটার ইঞ্জিন, মানে অন্য আরেকটা ইঞ্জিন আসে ওই ট্রেনের সাথে জুড়বে। তো পরিতোষ লাইনের মধ্যে নামে এবং ওই যে ইঞ্জিনটা যেটা আসলো ওটার সাথে বগি যেটা আছে, মানে যেই বগির সাথে আর কি জুড়বে সেই বগির জোড়া লাগাচ্ছিল। কাপলিংয়ের এই কাজটা কিন্তু খুব বিপজ্জনক কাজ। যাই হোক, পরিতোষ যখন ইঞ্জিনের সাথে বগিটা জোড়া দিচ্ছিল আর আরও একজন স্টাফ যে নাকি ড্রাইভারকে নির্দেশ দিচ্ছিল যে ট্রেনটা আগাতে বা পিছোতে, সেই সময় এই স্টাফ আর ট্রেনের ড্রাইভারের মধ্যে মিসকমিউনিকেশন হয়ে যায় আর হঠাৎ ইঞ্জিনটা একটু পিছিয়ে চলে আসে আর পরিতোষের দেহটা বগি আর ইঞ্জিনের মাঝে যে বাফার আছে সেখানে চাপা পড়ে। ও ভয়ঙ্করভাবে চিল্লিয়ে ওঠে। চিৎকারের আওয়াজ শুনে সমর সহ আরও অনেকে ছুটে যায় স্পটে, আর পরিতোষ তখনই স্পট ডেড। বাফার হলো ট্রেনের পেছনে যে লম্বা থামের মতো জিনিস থাকে সেটাকে বলে। একটা ট্রেনের এত প্রেসার থাকে সেখান থেকে কারোর বাঁচা কোনোভাবেই সম্ভব না। পরিতোষের দেহটা সেখানে আটকে যায়। এবার তো চিল্লাচিল্লি শুরু হয়ে যায় স্টেশনে, মানে প্ল্যাটফর্মে। এমন একটা দৃশ্য সবাই দেখেছে, প্ল্যাটফর্মে যারা ছিল, মানে আরও যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা তো এরকম দৃশ্য থেকে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সমর তার বন্ধুর এরকম অবস্থা দেখে না সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। যাই হোক, পরে দেহটা বের করা হয়, বের করে তো তারপর হসপিটাল নিয়ে যাওয়া হয়, পোস্টমর্টম করা হয় এবং পরে দেহটা আর কি সৎকার করা হয়। সমর তার প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছে। আর যদি ও ছুটি না নিত তাহলে হয়তো প্রিয় বন্ধুর সাথে এরকম দুর্ঘটনা হতো না। এই মর্মান্তিক ঘটনাটি ঘটার 1 মাস পার হয়ে গেছে, সবাই আর কি ভুলে গেছে। একদিন সন্ধ্যার দিকে সমরের ডিউটি ছিল।
পরিতোষের যেখানে মৃত্যু হয়েছিল সেই জায়গায় আরও একটা ট্রেন আসে। তো সমর ট্রেনটি সবকিছু চেক করছে, আর তার সাথে আরও দুজন স্টাফ ছিল, ওরাও আর কি চেক করছিল। এবার সমর চেক করতে করতে ঠিক ওই জায়গায় রেল লাইনের উপর দাঁড়ায় যেখানে নাকি পরিতোষের মৃত্যু হয়েছে। সমর ট্রেনটির কাপলিং জয়েন করছে, হঠাৎ শুনল তার কানের সামনে জোরে একটা চিৎকার। সমর তো চমকে উঠে আর এদিক ওদিক তাকায়। ওর যারা কলিগ ছিল তারা একটু দূরে কাজ করছিল, তাদের সমর বলল যে তোরা কি কোনো চিল্লানোর আওয়াজ শুনলি? তো ওরা বলছে কই না, তো কিছুই তো শুনলাম না। আর স্বাভাবিকভাবে ওরা তখন কোনো আওয়াজই পায়নি। তাই সমর ভাবলো যে এটা হয়তো ওর মনের ভুল। কিন্তু এটা ছিল সমরের সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। এরপর আরও কয়েক মাস পার হয়, এর মধ্যে কিন্তু কোনো ঘটনা কারোর সাথে কিছু ঘটেনি বা সমরের সাথেও ঘটেনি। একদিন রাতের বেলা সমরের ইনভাইট ছিল তার এক বন্ধুর বাড়িতে বিবাহবার্ষিকী উপলক্ষে। ওই বন্ধুর বাড়ি ছিল স্টেশনের পেছন দিকে, মানে ওই বন্ধুর বাড়ি যেতে হলে স্টেশনের ওপরে রেল লাইন পার করে যেতে হয়, তাহলে শর্টকাট হবে, না হলে রাস্তা দিয়ে যেতে গেলে একটু ঘুরপথে যেতে হয়। তো সমর রাতের বেলা বন্ধুর বাড়িতে যায় এবং সেখানে খাওয়া দাওয়া করে। সমরের স্ত্রীও ইনভাইট ছিল, কিন্তু বাড়িতে তার মা অসুস্থ থাকায় তার স্ত্রী যায়নি। এবার খাওয়া দাওয়ার পর ওই বন্ধু কিছু রান্না করার খাবার যেমন মাছ মাংস এসব প্যাক করে সমরকে দেয় যে তার স্ত্রীর জন্য নিয়ে যেতে। তো সমর ওই বন্ধুর বাড়ি থেকে রাতের বেলা রওনা দেয়, তখন রাত্রি 11টা হবে। এবার বাড়ি শর্টকাট যাওয়ার জন্য স্টেশনের ওপর দিয়ে ফুট ওভারব্রিজ ছিল। ওই ফুট ওভারব্রিজটা বানানোই হয়েছিল যে স্টেশনের ওপর দিয়ে সাধারণ মানুষ এপার থেকে ওপারে, মানে স্টেশনের পেছনেও তো একটা অঞ্চল আছে, ওখানেও অনেক লোকের বসতি ছিল, তো সেখানেও আর কি যাতায়াত করতে পারে। কিন্তু ওখান দিয়ে মানুষ পায়ে হেঁটে বা সাইকেল বা বাইক নিয়ে যেতে পারবে, কোনো গাড়ি কিন্তু যেতে পারবে না। ফুট ওভারব্রিজটা ছিল স্টেশন থেকে একটু আউটসাইডে। তো সমর হেঁটেই যাচ্ছিল, সেই সময় ওই ফুট ওভারব্রিজের ওপরে কেউ ছিল না, একদম ফাঁকা, কারণ রাত্রি তখন 11টা বাজে। আর এই যে স্টেশনটা ওটা তো অনেকটাই ছোট স্টেশন, তাই অত রাতে তো কেউ থাকবে না। যাই হোক, খাবারের প্যাকেট নিয়ে সমর হেঁটে যাচ্ছে। হঠাৎ ওর চোখ গেল নিচের রেল লাইনের উপর কেউ যেন বসে আছে। যাকে বসে থাকতে দেখলো সে না একদম উবু হয়ে বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না। আর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো আর এইভাবে বসবে না। সমর ভেবেছে যে কোনো নেশাখোর হবে, নেশা করে রেল লাইনের উপর বসে আছে। তাই ও ফুট ওভারব্রিজ থেকে বলে যে লাইনের উপর থেকে সরে যা, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন আসবে, তো ট্রেনের লোকটা কাটা পড়তে পারে, তার জন্য আর কি সমর ওকে বলে লাইনের উপর থেকে সরে যেতে। লোকটা কিন্তু সমরের কথা শুনলো না, ও একভাবে লাইনের উপর বসে আছে। আর ঠিক সেই সময় সমরের কানের সামনে একদম বিকট একটা চিৎকার আওয়াজ শুনলো সমর। সমর না প্রচণ্ড চমকে যায় আর দেখে আশেপাশে কেউ নেই। তো সেই অবস্থায় ওনা প্রচণ্ড ভয় পায়। তারপর তাড়াহুড়ো করে কোয়ার্টারে যাওয়ার জন্য হাঁটা দেয়। এবার ও হাঁটছে আর ওর মনে হচ্ছে ওর পেছনে পেছনে কেউ যেন আসছে। কোনোভাবে সমর সেদিন কোয়ার্টারে যায়। খাবারগুলো ও ফেলে দেয়নি, ও কিন্তু বাড়িতে নিয়ে গেছে। কোয়ার্টারে পৌঁছে খাবারগুলো ও ফ্রিজের মধ্যে রেখে দেয়, কারণ এত রাতে ও বাড়ি ফিরেছে আর ওর স্ত্রী বাড়িতে যে খাবার রান্না হয়েছে সেটা খেয়ে আর কি শুয়ে পড়েছিল। যাই হোক, তারপর সমর হাত মুখ ধুয়ে তারপর বিছানায় শুয়েছে আর চিন্তা করছে যে চিল্লানোর আওয়াজ বা যে চিৎকারের আওয়াজটাও শুনলো, সেই আওয়াজটা একদম ওর বন্ধু পরিতোষের মতো, মানে পরিতোষ মৃত্যুর আগে যে একটা শেষ চিৎকার দিয়েছিল আওয়াজটা একদম ওরকম। পরিতোষের ওই চিৎকারটা সমরের কানে এখনও বিঁধে আছে। পরের দিন যখন ও কাজে ফিরল, মানে ডিউটিতে গেল, তখন গতকাল রাতে যে ঘটনাটা তার সাথে ঘটলো, মানে ফুট ওভারব্রিজে যে একটা চিৎকারের আওয়াজ শুনলো, সেটা তার এক কলিগকে জানায় যে আমি গতকাল রাতে বাড়ি ফিরছিলাম ফুট ওভারব্রিজে, তখন হঠাৎ একটা চিৎকার শুনতে পাই আর সে সময় আশেপাশে কেউ ছিল না। তখনই পাশে একজন সাফাই কর্মী কাজ করছিল, ও বলল যে আপনার মতো অনেকেই শুনেছে রাতে ফুট ওভারব্রিজ দিয়ে কারো চিৎকারের আওয়াজ শোনা যায়। মানে এই আওয়াজটা সমর ছাড়াও আরও অনেকে শুনেছে। আর এটা ঘটছিল সমরের বন্ধু পরিতোষের মৃত্যুর পর থেকে। তার আগে কিন্তু অনেকেই ওই ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াত করেছে, কেউ কোনো সময় শুনেনি এরকম আওয়াজ। এবার এইসব শুনে তো সমরের গা শিরশির করে ওঠে, মানে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর দুপুরের দিকে সমরের স্ত্রী ফোন করে একটা অদ্ভুত কাণ্ড জানালো। তা হলো গতকাল রাতে যে মাছ মাংস বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছে সমর, সেই প্যাকেটটি খোলার পর ভেতরে কিচ্ছু নেই, শুধু ঝোল পড়ে আছে। মানে সমরের স্ত্রী প্যাকেটটি ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখেছে, ভেবেছে যে দুপুরে খাওয়ার সময় সেটা গরম করে খাবে। কিন্তু যখন প্যাকেটটা খুললো
তখন দেখলো ভেতরে শুধু ঝোল, না আছে মাছ, না আছে মাংস। প্যাকেটটা কিন্তু একভাবে আটকানো ছিল, যেভাবে সমর এনেছিল। সমরের না সে সময় একটু সন্দেহ হয়, তাই তার স্ত্রীকে বলে যে খাবারের প্যাকেটটা ফেলে দিতে। তো তার স্ত্রী প্যাকেটটা আবার ফেলে দেয়। এটা ঘটে হয়তো সমর আগের দিন রাতের বেলা মাছ মাংস এগুলো নিয়ে স্টেশনের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় হয়তো কোনো একটা এন্টিটি সেই আমিষ খাবারের জন্য সমরের পিছু নিয়েছে, আর সেই এই খারাপ কাজগুলো করেছে। এবার কিছুদিন পর সমরের সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে। রাতে সমর তার নিজের ঘরে খাওয়া দাওয়া করে টিভি দেখছে, আর ওর স্ত্রী রান্নাঘরে বাসন মাজছিল। হঠাৎ ওর কানের পাশে জোরে একটা চিৎকার হলো। মানে যে চিৎকারটা সে এর আগেও 2বার শুনেছে, এবার নে ও 3বার শুনল। সমর তো সাথে সাথে চমকে ওঠে আর ভাবছে যে এটা কি হলো। তারপর চারপাশে দেখলো একদম স্বাভাবিক, ওর স্ত্রী রান্নাঘরে আগের মতোই আর কি বাসন মাজছে, সব কিছু নর্মাল। সেদিন ও সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি, আর ওর সাথে যে এই ইনসিডেন্টগুলো ঘটছে সেটা তখন ও ওর স্ত্রীকে আর জানায়নি। এরপর পরের দিন ও যখন ডিউটিতে গেল তখন একটা ভয়ঙ্কর ঘটনা শুনল। সেটা ঘটেছিল স্টেশনের একটা ছেলের সাথে। ছেলেটি ছিল একটা অস্থায়ী কর্মী, ওর কাজ ছিল গুডস গার্ডের কাজ। তো কি হয়, একটা মালগাড়ি ঢোকে রাতে 10টার দিকে, আর মালগাড়িটি আসে পরিতোষ যে লাইনে মারা যায় সেই লাইনের ওপর। সেই সময় স্টেশন ফাঁকাই ছিল। তো মালগাড়িটা এসে স্টেশনে দাঁড়ায়। ছেলেটি মালগাড়িটার সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা ধাক্কা খেলো এবং ছেলেটা মুখ থুবড়ে সামনের দিকে উল্টে পড়ে এবং ও নাকে প্রচণ্ড ব্যথা পায়। সাথে সাথে পেছন ঘুরে তাকায় আর দেখে যে পেছনে কেউ নেই। ছেলেটি ভাবছে যে ও পড়ে গেল কি করে, কারণ স্টেশনের ওই জায়গায় মেঝেটা একদম প্লেন, কোনো এবড়ো খেবড়ো নেই। এবড়ো খেবড়ো থাকলে তো একটা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ওই জায়গাটা তো প্লেন ছিল। ছেলেটির না মনে হলো যে ওকে পেছন থেকে কেউ যেন হাত দিয়ে ধাক্কা মেরেছে। কোনোভাবে ও যখন উঠতে যাচ্ছে তখনই দেখলো মালগাড়ির বগির নিচে চাকার সামনে 2টা হাত লাইনের উপর পড়ে আছে। ও এটা দেখে প্রচণ্ড ভয়ে উঠে পালাতে যায়, তখনই না পেছন থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। কোনো মতে দৌড়ে গিয়ে ও বাকি যারা স্টাফ আছে তাদেরকে জানায়। আসলে ও ভেবেছে হয়তো কেউ রেলে কাটা পড়েছে। সবাই তো তাড়াহুড়ো করে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই। ছেলেটি একদম শিওর যে ও দেখেছে রেল লাইনে মালগাড়িটা চাকার পাশে 2টা হাত পড়েছিল, আর তার সাথে পেছনে একটা চিৎকার শুনেছিল। কিন্তু এই কথাটা কেউ কেউ বিশ্বাস করলো, আবার কেউ কেউ বিশ্বাস করলো না। মানে যারা নাকি ধরো ভূত প্রেত এসব বিশ্বাস করে তারা তো ভেবেছে যে সত্যি ওর সাথেও একটা ভয়ঙ্কর কিছু হয়েছে, কারণ মাঝে মাঝে তো একটা চিৎকারের আওয়াজ শোনা যেত, ওই জিনিসটাই হয়তো ওর সাথেও ঘটেছে। আর যারা বিশ্বাস করে না তারা তো বিশ্বাস করেই নি। এদিকে সমরের কোয়ার্টারে কিছু আনক্যানি ঘটনা ঘটা শুরু হলো। সমরের বয়স্ক মা বোবা ছিল। তো কয়েকদিন ধরে সমরের স্ত্রী খেয়াল করতে যে সমরের মা মানে ওনার শাশুড়ি ভয়ে কুঁকড়ে ছিল। সমরের স্ত্রী তার শাশুড়িকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার। তো শাশুড়ি ইশারা করে কিছু একটা বলছিল। তো সমরের স্ত্রী বুঝলো যে তিনি একটা কিছু দেখে ভয় পাচ্ছে। আর আরও একটা জিনিস হলো, শাশুড়ি হাত দিয়ে ইশারা করে দেখালো ওপরের সিলিং পিলার আর দেওয়ালের মাঝখানে যে জয়েন্টটা থাকে সেই কোনায় একটা কেমন যেন কালো ছোপ ছোপ দাগ। তো সমরের স্ত্রী ভেবেছে যে বৃষ্টির জন্য ছাদে জলের জমে ড্যামটা পড়েছে, কারণ 2 দিন আগে রাতেবেলা খুব বৃষ্টি পড়েছিল। আসলে কোয়ার্টারটা ছিল একটা ছোট বাড়ির মতো, মানে ওপরে খোলা ছাদ আর নিচে 2টা ঘর, ছোট রেল কোয়ার্টারগুলো যেরকম হয় সেরকম। এই যে স্টেশনটা সেটা তো আর খুব বড় স্টেশন ছিল না, আর এখানে কর্মীর সংখ্যাও অনেক কম ছিল, যার জন্য কোয়ার্টারগুলোও আর কি ছোট ছোট ছিল। সমর ডিউটি থেকে ফেরার পর ওর স্ত্রী ওকে জানালো শাশুড়ির বিষয়টা, মানে শাশুড়ি কোনো একটা কিছু দেখে ভয় পাচ্ছে। এবার সমর ওর মায়ের কাছে যায়, আর মার কাছে শুনতে যাচ্ছে মানে কি দেখে ও ভয় পাচ্ছে। মানে ওর মা তো আর কথা বলতে পারতো না, মানে জানতে চাইছে যে কি দেখে ভয় পাচ্ছে। তখন ওর মা ইশারা করে ওই ড্যাম পড়া জায়গাটা দেখায়, আর হাতের আকার ইঙ্গিতে ভয়ানক কিছু একটা বোঝাতে চাচ্ছে। আসলে না সে সময় কোনো একটা খারাপ এন্টিটির প্রভাব তাদের কোয়ার্টারে বা তাদের বাড়িতে পড়ছিল, সেটা সমরের মা আর কি বুঝতে পেরেছিল, সেটাই আর কি বোঝাচ্ছিল। কিন্তু সেই সময় তো ওরা কেউ বুঝলো না জিনিসটা। তারপর ঘটলো আরও ভয়ঙ্কর ঘটনা। এরপর না আরও 1টা মাস কাটে। এই 1 মাসে কোনো অদ্ভুত বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক জীবন চলছে। একদিন মাঝরাতে সমর বাথরুম করতে ওঠে। বাথরুম করে যখন বেডরুমে ঢুকলো
তখন দেখলো শোকেসের পাশে একটা ফাঁকা জায়গা আছে, আর লাইটটা না বন্ধ থাকায় সেই জায়গাটা অন্ধকার ছিল, কিন্তু রাস্তার লাইটের কিছুটা আলো ঘরের কাচের জানলা দিয়ে আসছিল। সেই হালকা আলোয় দেখলো শোকেসের পাশে অন্ধকারের মধ্যে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। সমর প্রচন্ড ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে টিউব লাইটটা জ্বালালো, আর দেখলো সেখানে কিচ্ছু নেই। যে ভয়টা সমর বাইরে পেয়েছিল এখন সেটা ও নিজের ঘরে বা কোয়ার্টারে পাচ্ছে। আরও একদিন আরেকটা ঘটনা ঘটলো। এই ইনসিডেন্টগুলো এমন না যে রোজ রোজ ঘটছে, মাঝে মাঝে ঘটছে তাদের কোয়ার্টারে। তো সেদিন হয় কি, দিনের বেলা সমরের স্ত্রী কিছু কাজ করছিল আর সমস্ত ডিউটিতে ছিল। হঠাৎ শুনলো তার শাশুড়ি গোঙাচ্ছে। তো সমরের স্ত্রী গোঙানোর আওয়াজ শুনে যেই শাশুড়ি ঘরে ঢুকতে যাবে, এক মুহূর্তের মধ্যে দেখলো একটা লোক শার্ট প্যান্ট পরা হেঁটে ডান দিক থেকে বাঁ দিকে সরে গেল। প্রথম অবস্থায় সমরের স্ত্রী ভয় পেল এই ভেবে যে ঘরে কোনো অজানা লোক ঢুকেছে, কিন্তু যখন শাশুড়ির ঘরে সমরের স্ত্রী ঢুকলো তখন পেল আসল ভয়, মানে ভৌতিক ভয়। কারণ শাশুড়ির ঘরে ঢোকার একটাই দরজা, তাহলে লোকটি গেল কোথায়? ওই লোকটি তখন শাশুড়ির ঘরে ছিল না। সে সময় সমরের স্ত্রী বুঝলো যে তার শাশুড়ি কেন বা কি দেখে ভয় পেত। সেদিন সমরকে তার স্ত্রী বিষয়টা জানালো যে কি দেখেছে সে। এবার কিছুদিন পর ভয়ঙ্কর ঘটনা ঘটলো সমরের সাথে, মানে আগেরটা ঘটলো সমরের স্ত্রীর সাথে আর এখন ঘটলো সমরের সাথে। রাতে সবাই ঘুমোচ্ছে, হঠাৎ একটা হালকা হাসির আওয়াজ পায় সমর। ওর চোখটা খুললো আর দেখলো যে ওর মায়ের ঘরে দরজার পাশ থেকে না একটা কালো মুখের মতো কিছু সমরকে দেখছে। মানে ওই জায়গাটা একদম অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে একটা মুখের মতো কিছু। সমর এতদিন কিছু দেখেনি, এই প্রথম দেখলো। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সেই মুখটা ধীরে ধীরে দরজার আড়াল থেকে সরে গেল, মানে ভেতরের দিকে ঢুকে গেল। সমর একভাবে দেখছিল। তারপর একটা সিগারেট জ্বালিয়ে উঠে ঘরের দরজাটা খুললো সমর, মানে বাইরে যাওয়ার যে দরজাটা সেই দরজাটা খুললো, আর দেখলো বাইরে গেটের সামনে ওর বন্ধু পরিতোষ দাঁড়িয়ে আছে। সমরে কিন্তু সে সময় কোনো সেন্স কাজ করছিল না, মানে পরিতোষ যে মারা গেছে সেটা সে সময় ও একদম ভুলে গেছে। ও ভেবেছে যে পরিতোষ বাইরে দাঁড়িয়ে আছে, তাই কথা বলতে ওর দিকে এগোচ্ছিল, কিন্তু সে সময় বলে পরিতোষ আরও পিছনে সরে যাচ্ছিল। মানে সমর যতটা আগাচ্ছে পরিতোষ ততটাই পিছোচ্ছে। তো সমর গেটের সামনে গিয়ে পরিতোষকে ডাকছে যে কিরে তুই চলে যাচ্ছিস কেন। এই কথাটা যখন বলল তখন সমরের মা মুখ দিয়ে একটা আওয়াজ করছিল। উনি তো কথা বলতে পারে না আর উনি হাঁটতেও পারে না যে সমরের স্ত্রীকে ডাকবে, কারণ সমরের স্ত্রী তো তখন বিছানার মধ্যে ঘুমোচ্ছে আর সমরের স্ত্রী টেরও পায়নি যে কখন সমর উঠে বাইরে চলে গেছে। সমরের মা বুঝে গেছে যে সমর কোনো একটা খারাপ জিনিসের পেছনে যাচ্ছিল। তখন উনি কি করলো, পাশে যে ওষুধের বোতল ছিল সেটা না ছুঁড়ে ফেলে, আর তার জন্য সমরের স্ত্রীর ঘুমটা ভেঙে যায়। আর দেখলো যে পাশে সমর নেই এবং ঘরে যে বাইরে যাওয়ার যে দরজাটা ঘরের মধ্যে থেকে সেই দরজাটা খোলা, আর বাইরে থেকে সমরের কথা শোনা যাচ্ছে। ও ভাবছে যে এত রাতে সমর বাইরে কার সাথে আবার কথা বলে। তখন রাত্রি প্রায় 2টা বাজে। এবার সমর পরিতোষকে দূরে সরে যেতে দেখছে, আর যেই বাড়ির গেটটা খুলে সমর বাইরে যাবে অমনি না ওর হাতে থাকা জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা খায়। মানে ও যে একটা সিগারেট ধরিয়েছে সেটা যে ও টান মারবে সেটাও ও ভুলে গেছে। এবার ওই সিগারেটটার ছ্যাঁকাটা যখন ও খেলো তখন ওর সম্বিতটা ফিরে আসে, আর দেখে যে অন্ধকারে বাড়ির গেটের সামনে ও দাঁড়িয়ে আছে আর বাইরে কেউ নেই সেই সময়। তখনই সমরের স্ত্রীও বাইরে লাইট জ্বালায় আর বলছে যে এত রাতে বাইরে তুমি কার সাথে কথা বলছো। তো সমর কি আর বলবে, ও তো কোনো ভাষা খুঁজে পায় না। ও বাইরে যাকে দেখেছে সে ওর মৃত বন্ধু পরিতোষ। সমর না প্রচণ্ড ভয় পেয়ে যায় যে ও কি করতে যাচ্ছিল। সঠিক সময় যদি ওর হুঁশ না ফিরত তাহলে একটা কিছু খারাপ হয়ে যেত। মানে সমরের মৃত বন্ধু পরিতোষ সমরকে রাতের বেলা ডাকছিল। আরও একটা বিষয় হলো সমরের মা এন্টিটিটাকে দেখতে পেত। উনি কথা বলতে পারতো না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতো যে কিছু একটা ভয়ানক জিনিস আছে তাদের ঘরে। সমরের সাথে যে ইনসিডেন্টগুলো হলো, তারপর একদিন একটা তান্ত্রিকের সাথে দেখা করে কিছু সুরাহার জন্য। তো সেই তান্ত্রিক তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে একটা তাবিজ দেয় সমরকে, আর সেটা ডান হাতে পড়তে বলে। আর সমর সেটা ডান হাতে পড়েও ফেলে। তাবিজটা পড়ার পর কিছু আর হয়নি, মানে সমর যে ওর বন্ধুকে দেখতে পেত সেগুলো হচ্ছিল না, মানে সেগুলো ভয়ানক জিনিস দেখা সেগুলো বন্ধ হয়ে যায়।
বা তার মা যে ঘরে কাউকে দেখে ভয় পেত সেটাও বন্ধ হয়ে যায়। এবার মোটামুটি 3-4 মাস কাটে, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। তান্ত্রিক আরও একটা কথা সমরকে বলেছিল, এই তাবিজটা পড়ার পর প্রতি মঙ্গলবার নিরামিষ খেতে, আর এটা 1 বছর পালন করতে বলেছিল, তাহলে তারপর থেকে আর কোনো বিপদ আসবে না। সমর এটা ভালোভাবে পালন করছিল, কিন্তু একদিন সমরের যে কি হলো যার জন্য মর্মান্তিক ঘটনা ঘটে। তো হয় কি, অন্য দিনের মতো সেদিনও স্টেশনে ডিউটিতে যায় সমর, আর সেদিন ছিল মঙ্গলবার। তখন সন্ধ্যার সময় সমর অফিসে বসে এক কলিগের সাথে কিছু কথা বলছিল। ঠিক সে সময় আরও একজন কলিগ অফিসে ঢোকে, আর হাতে ছিল তার চিকেন পকোড়া নিয়ে আসে সবার জন্য। সমর ভুল করে চিকেন পকোড়াটা খায়। খাবার পরও মনে পড়েনি যে সেদিন ছিল মঙ্গলবার। এবার যখন অফিস থেকে বের হতে যাবে, আচমকা না একটা হাওয়া তার শরীরে লাগে, আর সঙ্গে সঙ্গে ওকে পেছন দিকে কেউ যেন ডাকে, আর সমর পেছন ঘুরে তাকায়। তারপর ওর আর কিছুই মনে নেই। সমরের যারা কলিগ বা প্রত্যক্ষদর্শীরা দেখেছিল তারপর সমর কি করে, ও কি করলো, হেঁটে গেল রেল লাইনের দিকে, ঠিক সেখানে যেখানে পরিতোষ মারা গিয়েছিল। এবার একটা মালগাড়ি সেই লাইন দিয়ে আসছিল, আর সমর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনের ওপর পা ঝুলিয়ে বসে পড়ে। ট্রেন একদম কাছে চলে আসে, সমর তখনও প্ল্যাটফর্মের উপর বসে আছে, আর তার পাগুলো রেল লাইনের উপর। সবাই তো দেখে চিল্লাচ্ছে, মানে ভেবেছে যে সমর হয়তো আত্মহত্যা করতে আছে। মুহূর্তের মধ্যে এক সিআরপিএফ জওয়ান সমরকে পেছনে টেনে নেয়, আর সঙ্গে সঙ্গে ট্রেনটা সেদিক দিয়ে পাস হয়। মানে ভাবো কি সাংঘাতিক ঘটনা। ট্রেনগুলো যখন প্ল্যাটফর্মের পাশ দিয়ে যায় তখন তো একদম প্ল্যাটফর্মের সাথে প্রায় লাগোয়া হয়ে যায়, আর সমর সেই প্ল্যাটফর্মের থেকে পাটা ঝুলিয়ে রেখেছিল। ও যদি ওখানে বসে থাকতো তাহলে ট্রেনের ধাক্কায় ওর সেদিনকার মৃত্যু অনিবার্য ছিল। সমরের কলিগরা তো ছুটে আসে, ওর তো তখনও কোনো হুঁশ নেই, মানে ও যে কি করতে যাচ্ছিল ও নিজেও জানে না। এরপর ওর মাথায় জল ঢাললে ও সম্বিত ফিরে পায়। তারপর সবাই জানালো যে ও কি করতে যাচ্ছিল। কিছুক্ষণ পর কয়েকজন মিলে সমরকে বাড়িতে দিয়ে আসে। এরপর সমর তার স্ত্রীকে বলল যে মানে কি হয়েছে, তখন তো জানতে পারে। তারপর তার স্ত্রী সমরকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তো এইসব শুনে প্রচণ্ড রেগে যায়, আর ওদেরকে বকাঠকা দিতে থাকে যে তোমাদেরকে বললাম যে মঙ্গলবার করে নিরামিষ খেতে, সেটাও তোমরা পালন করতে পারলা না, আর তার জন্য ওই আত্মা সমরকে মেরে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল। একটুর জন্য সমর বেঁচে যায়। এবার ওই তান্ত্রিক আরও একটা তাবিজ দেয়, আর বলে যে এবার নিয়ম ভঙ্গ করলে আর বাঁচাতে পারবে না, 1 বছর তাবিজটা পড়তে হবে। তো সমর নিয়ম করে সব পালন করে, আর তারপর থেকে কোনো ভয়ানক ঘটনা সমরের সাথে ঘটেনি। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলল, সেটা হলো পরিতোষের বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পরিতোষের আত্মার শান্তির জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করতে। এরপর সমর পরিতোষের বাড়ির লোকের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে ঘটনা বা বিষয়টা আর কি ভালো মতো বোঝায়। তার জন্য তার বাড়ির লোক গয়ায় যায় এবং পরিতোষের নামে পিণ্ডদান করে আসে। কিন্তু মাঝে মাঝে কিছু লোকের মুখ থেকে শোনা যেত যে তারাও নাকি ওই জায়গায়, মানে যে ফুট ওভার ব্রিজটা ছিল ওখান থেকে যাওয়ার সময় একটা চিৎকারের আওয়াজ শুনতো। আসলে না, এই ঘটনাটা যখন ছড়িয়ে পড়ে তখন তো অনেকের মনে একটা আতঙ্ক তৈরি হয়। তাই তারা যে শুনেছিল একটা চিৎকারের আওয়াজ, সেটা সত্যি না মিথ্যা আর জানা যায়নি, কারণ সময়ের সাথে ধীরে ধীরে ওই জায়গাটা স্বাভাবিক হয়ে যায়। আসলে তার বন্ধু পরিতোষ যে দুর্ঘটনায় মারা গেল, সেই দুর্ঘটনাটা লেখা ছিল সমরের কপালে। সেদিন কিছুক্ষণের জন্য ছুটি নিল, তার মাঝেই সমরের ডিউটি করার সময় পরিতোষ মারা গেল। সেই কারণে পরিতোষের আত্মা সমরকে ডাকতো রাতের বেলা করে, বা বিভিন্নভাবে ভয় দেখাতো। ওই যে কথায় বলে না, মৃত্যু যেখানে লেখা থাকে সেখানে কারোর না কারোর অবশ্যই হবে। পরিতোষের অতৃপ্ত আত্মা চাইছিল সমরকেও তার সাথে নিতে, সেই কারণে মৃত্যুর পর সমরের ক্ষতি করতে চাইছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর কমেন্টে এটাও জানিও যে কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা কোন এরিয়া বা কোন জায়গা থেকে শুনছে। আর যদি এরকম ঘটনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক অবশ্যই করে দিও, কারণ এরকম ভয়ানক ভৌতিক ঘটনা তোমাদের জন্য আরও অপেক্ষা করে আছে। আজকের মতন টাটা, গুড বাই।